37 জুলাই 16 জুলাই আমাকে রাতের 2টা বাজে আমাকে আমার বাসাতে গ্রেপ্তার করেছে। রিমান্ডে কাস্টারের সাথে যে জিনিসটা হলো আবদ্ধ রুমে বদ্ধ পরিত্যক্ত জায়গার মধ্যে দিনের পর দিন রাতের পর রাত আমাদেরকে আটকে রাখা হতো। আবার সিসি ক্যামেরা লাগানো আছে যেন আমরা কি করি না করি ওখানে এটাও সবচেয়ে বড় কষ্ট। আমার এমন সময় গ্রেপ্তার করেছে, ঈদের সকালবেলায় গ্রেপ্তার করেছে, ঈদের দিন পাঁচজন করে ঈদের নামাজ পড়তে যাবে আমাকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তারা অতিরিক্ত আওয়ামী লীগ গুলি দেখা গেছে, বিএনপি নেতা কর্মীদেরকে বেশি অ্যারেঞ্জমেন্ট করেছে, বিএনপি নেতা কর্মীদেরকে গুলি করছে, আমার গুলো টিয়েছে, তাদেরকে বাসা ধরে কাঞ্চা করে করার ধরে বাসার থেকে নিয়ে আসছে। দর্শক আসসালামু আলাইকুম। 1971-এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি প্লাস টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি। ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগতম। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম, হত্যা, অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার রয়েছে। হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা। আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং বর্তমান চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমিরুদ্দিন নাহিদ। আমরা শুনবো এই 15 বছর কেমন ছিল, আমরা শুনবো 15 বছরের গল্প নিয়ে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমরা এই মুহূর্তে ভালো আছি। বর্তমানে ব্যস্ততা কি হয়ে যাচ্ছে? বর্তমান ব্যস্ততা আমাদের দলের মধ্যে যে ব্যস্ততা বিরাজমান আছে সেটা হচ্ছে দেশটাকে কীভাবে পুনর্গঠন করবে। আমরা দেখেছি বিগত সরকারের আমলে এই দেশটা অনেকটা লুটপাটের মতো হয়ে গেছে। এবং আপনি যে সেক্টরে যান, যে সেক্টরে কথাই বলেন না কেন, কোনো সেক্টরকে ব্যতি রেখে কথা বলা যাবে না। এইদিন হচ্ছে সব জায়গায় দুর্নীতি মহা উৎসব পরিণত হয়েছে। আওয়ামী লীগের চুরিপুটিরা হাজার কোটি টাকার মালিক হয়েছে, অনেকে দেশ থেকে দাঁড়িয়ে গেছে, অনেকে দেশে এখনো লুকায়িত আছে। যে বিষয়টা হচ্ছে এই দেশটা পুনর্গঠন আমাদেরকে করতে হবে। এখন আমাদের যে ব্যস্ততা সেটা হচ্ছে এই ব্যস্ততার সর্বোত্তম ব্যস্ততা হচ্ছে কীভাবে দেশে একটা সঠিক পন্থায় সঠিক সর্বসাধারণের অংশগ্রহণের মধ্যে একটা নির্বাচন করা যায়, যে নির্বাচনের মধ্যে দিয়ে বিগত 16 বছর ধরে যারা ভোট দিতে পারে নাই, বিগত 16 বছর যারা ধরে অধিকার থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে ভোটমুখী করা এবং ভোটের মাঠে এনে একটা সুন্দর দেশ নির্মাণে, বাংলাদেশ নির্মাণে একটা ভোটের আমন্ত্রণ জানিয়ে ভোটে অংশগ্রহণ করা। তাহলে ভোটের সঠিক উপায়ে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ স্বস্তিতে থাকবে। জনগণ কিন্তু এখনো একটা স্বাভাবিক অবস্থা নেই। কারণটা হলো দেশে কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত নয়। একটা সরকার 5 আগস্টের মধ্যে দিয়ে রাজপথের রক্তপাতের মধ্যে দিয়ে একটা সরকারের বিদায় হয়েছে। জনগণ স্বাভাবিকভাবে নয়, কিন্তু যদি স্বাভাবিকতা ফিরে আসতে হয় তাহলে একটা নির্বাচনের প্রয়োজন। এই নির্বাচন হলে বর্তমান ব্যস্ততা আমার না, সকল জনগণের ব্যস্ততা ফিরে যাবে, না হয় সবার মনের মধ্যে একটা থেকে যাবে, সংখ্যা থেকে যাবে। 5ই আগস্ট, 36শে জুলাই, এই যে 36 দিনের যে আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনে জমিরুদ্দিন নাহিদ, আপনার কাছে এই অনুভূতিটা কেমন? 37শে জুলাই 16 জুলাই আমাকে রাতের 2টা বাজে আমাকে আমার বাসাতে গ্রেপ্তার করেছে। আমাকে এই আন্দোলনে আমাকে আমার বাসাতে গ্রেপ্তার করেছে। আমার গ্রেপ্তার করার বিষয় হলো আমার মামলা আছে 63টা, আমার কোনো মামলা ওয়ারেন্ট ছিল না। জাস্ট আমাকে আন্দোলনের সম্পৃক্ততা পেয়ে আমার শত শত কর্মী আছে, যে সহকর্মীরা আছে যারা ছাত্রদল করে, শিক্ষকদল করে, তারা মাঠে ছিল। তো মাঠে থাকার কারণে আমাকে আমার অবস্থানগত জায়গা থেকে তারা ডিবি পুলিশে গ্রেপ্তার করে। 36শে জুলাইয়ের প্রথম গ্রেপ্তার আমি আমাদের চট্টগ্রামের শীর্ষ নেতাদের মধ্যে, এবং আমাকে গ্রেপ্তার করা ব্যক্তি আমাকে ওয়াসিম আকরাম হত্যা মামলা চালায়, আরও একটা মামলা চালায়, জেলখানা পাঠানোর পরে আমার দেখা সাক্ষাৎ সকল পরে সব কিছু বন্ধ করে দিয়েছে। এবং গ্রেপ্তার জেলে দেওয়ার পরবর্তীতে থানা থেকে আরও 3টা মামলা দিয়েছে। তো এইভাবে মামলা দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। তার পরবর্তীতে আমি তো জেলেই ছিলাম, জেলে থাকি আল্লাহ আমার কাছে দোয়া করছি যেন ওই স্বৈরাচারের পতন ঘটে এবং ওই বাংলাদেশের 18 কোটি মানুষ যেন মুক্তি পায় জালিম থেকে। জেলে দিয়েছি এবং জেলে সবসময় মজার বিষয় হচ্ছে আমার একটা আত্মবিশ্বাস ছিল। আমাকে 29শে জুলাই ওটা আনছে স্পেসিফিকলি আমাদের ছাত্রদলের
চট্টগ্রাম মহানগর সদস্য শহীদুল ইসলাম তুহিন, তারপরে কোটালে থানা যুবদল আহ্বায়ক নূর, আমাদের এই তিনজনকে রিমান্ড দিচ্ছে। একদিনে রিমান্ড মঞ্জুর করছে, রিমান্ড দিচ্ছে। রিমান্ড নিশ্চিত যেন ওটার উপর থেকে আমরা সবাই স্যারের বিরুদ্ধে মিছিল করতে করতে হাতে আমরা পাই, মিছিল করতে করতে নামছি। কোর্ট আমি নাই, সবাই স্যারের প্রথম চার শাখা ছিল, প্রথম চার মিছিল করলাম। মানে বুকে সাহস ছিল, কিন্তু আমি নিশ্চিত জানি যে আমাকে রিমান্ডে নিলে আমাকে নির্মাণে নেওয়ার পরে যেটা করা সেটা করে দেয়। তারপরে সবাই স্যারের বিরুদ্ধে স্লোগান দিয়ে এসছে। আমার ইয়েতে আছে, তারপর আমার ফেসবুক ইয়েতে আছে। তারপরে 5 তারিখ সবাই স্যারের পতন হওয়ার পরে পুরো জেলখানা আনন্দ উল্লাস বয়ে যায় এবং 7 তারিখে আমাদের মুক্তি হয়ে আছে। মুক্তি হওয়ার পর থেকে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ততায় আছি। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার একটা শাসনামলে দেশ পেয়েছে। এই সময় তো আমরা পেপার পত্রিকা দেখতাম যে গুম, হত্যা, নির্যাতন হচ্ছে। আমি জানতে চাচ্ছিলাম যে এই 15 বছর আপনার সাথে বা আপনার ফ্যামিলির সাথে কেমন ছিল এই 15টা বছর? বিগত 17 বছরে আমি নিজে ব্যক্তিগতভাবে 8 বার জেল খেটেছি এবং প্রায় আমার বিরুদ্ধে 63টি মামলা হয়েছে। আমার এমনও দিন গেছে আমাদের নেতা কর্মীদের, কারণ ওই সকালের ডিউটিটা হতো কোর্টবিলে হাজিরা, অথবা পরিবারের ডিউটি হতো জেল কেন্দ্রে, অথবা কোর্ট বিল্ডিং যারা গ্রেপ্তার হয়ে জেলে ছিল। আমার এমন সময় গ্রেপ্তার করেছে, ঈদের সকালবেলায় গ্রেপ্তার করেছে। ঈদের দিন পাইলেন করে ঈদের নামাজ পড়তে যাবে, আমাকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমার বউ বাচ্চা নিয়ে আমি থানা লাগাতে ঈদের সময় গিয়েছি। তো এরকম আমার সাথে আমারও হাজারো আরো 2018 সালে ঈদ উল ফিতরের দিন সকালবেলায় এরকম আমার সাথে আমার হাজারো নেতা কর্মী, যেমন আমি ঢাকা গেছিলাম আমরা যাবিনি। তখন থেকে 2018 সালে নির্বাচনের পূর্বে আমাদের চট্টগ্রাম মহানগর বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহকারে আমাদের 4 জনকে গ্রেপ্তার করেছে। আমাদের এইভাবে কষ্ট দিতে হয়েছে এবং বিগত সময় যে জঙ্গি নাটকগুলো করতো আমাদের দেশে, মানে কিছু ছেলেদেরকে গ্রেপ্তার করে কোনো দোষ ত্রুটি পারিবারিক বা বিভিন্ন সমস্যার কারণে গ্রেপ্তার করে তাদেরকে এমন জায়গায় রাখা হতো, তাদেরকে আয়নাঘরের ভিতরে রাখা হতো। এই আয়নাঘরে তাদের স্বাভাবিকই একটা ভালো ছেলে, কম বয়স্ক, 12 মাস না এরকম একটা ছেলে যদি 2 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস রাখা হয়, তাতে দাঁড়িয়ে পরিপূর্ণ হয়ে যাবে স্বাভাবিকলি। তো এগুলোর আবার পরবর্তীতে তার কোনো একটা লিকেজকে ডাউন করার জন্য আমাদের চৌধুরী আলমকে গুম করছে, আমাদের চট্টগ্রামের বাসা সালমানকে গুম করছে, আমাদেরকে না পেয়ে আমাদের পরিবারের সদস্যদেরকে গ্রেপ্তার করছে, আমাদেরকে না পেয়ে পরিবারকে আসে হ্যারাসমেন্ট করছে। এগুলো অহরহের ঘটনা ঘটেছে। তো যাই হোক, এই অহরহের ঘটনার মধ্যে দিয়ে আমরা যে নিয়মিত রাজনীতির গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সবসময় আন্দোলন করে আসছি। আমরা ক্ষমতার লোভের জন্য করি না। যদি ক্ষমতার লোভের জন্য করতাম তাহলে তো আমরা একটা নির্বাচন কেন্দ্রিক অনেক সহিংসতা হইতো, আমরা করতে পারতাম। আমাদের রাজনীতি এই চট্টগ্রামে তো আপনি ছাত্র রাজনীতি থেকেই জড়িত, তো সেই জায়গা থেকে মানে প্রশাসনিক নির্যাতনটা কেমন ছিল? আমাদেরকে ধাক্কা মারি, আমাদেরকে টিএসএ ব্যবহার বলে। এখন বিএনপির সময় যে সকল পুলিশ অফিসার বিএনপির নামে এই চিটাং শহরে দাপট দেখিয়েছে, তারা আওয়ামী লীগের সময় তার সাথে বেশি দাপট দেখাচ্ছে আমাদের বিরুদ্ধে। তারা অতিরিক্ত আওয়ামী লীগ গিরি দেখা গেছে, বিএনপি নেতা কর্মীদেরকে বেশি হ্যারাসমেন্ট করেছে, বিএনপি নেতা কর্মীদেরকে গুলি করছে, রাবারগুলো টিয়েছে, তাদেরকে বাসা ধরে কাঞ্চা করে করার ধরে বাসা থেকে নিয়ে আসছে। আবার এই পুলিশ প্রশাসন এখন অতিরিক্ত জামাতগিরি আর বিএনপি গিরি করে এই পুলিশ প্রশাসনগুলো। এত তাদেরকে পুলিশ প্রশাসন আমি এমনিও বলি, আমি আপনাদের বিএনপি গিরি করার দরকার না, আপনারা আপনাদের নিয়মতান্ত্রিক দায়িত্ব পালন করেন। এই গণ-অভ্যুত্থান, ছাত্র জনতার গণ-অভ্যুত্থান হচ্ছে আপনাদের বিরুদ্ধে, মূলত পুলিশের বিরুদ্ধে। আওয়ামী লীগের পুলিশ গুলি করছে বলে ছাত্র হামলা হয়েছে। হ্যাঁ, আবু সাইদের বুকের গুলিটা কার? রসিমা কেন বুকের গুলিটা কার? পুলিশের। তারপরে নিজের পদচারী মারা গেছে, এগুলো মারছে, ছাত্রলীগ গুলি করে মারছে। তারপরে বিভিন্ন জায়গায় পুলিশ তো ডাইরেক্ট গুলি করে মারছে। তাহলে আমাদের গণ-অভ্যুত্থান রয়েছে পুলিশের বিরুদ্ধে, সেই পুলিশ আবার আমাদের বিরুদ্ধে আরেকজনের ক্ষতি করবে, আবার আমাদের বিরুদ্ধে মানুষ বিরোধ প্রতিক্রিয়া সৃষ্টি করে। পুলিশের এত ভালোবাসা বিএনপির প্রতি দেখানোর দরকার নেই। পুলিশের জায়গা তার স্বতন্ত্র দায়িত্ব পালন করে, আমরা চাই সেইটা। এই 15 বছরের মধ্যে এমন কোন স্মৃতি মনে পড়ে যেটা এখনো আপনার খুব কষ্ট দেয়? আমার এমন একটা স্মৃতি মনে আছে যে সেই স্মৃতিটা হলো জেলখানা থেকে প্রায় 1 মাস পরে মানে কোর্টে আসছে, দেখা সাক্ষাৎ তো নাই, আমরা জেলে গেলে আবার দেখা সাক্ষাতের ব্যবস্থা থাকতো না, দেখতে দিত না, ফেলে দিত না আমাদের, আমরা যারা সামনের দায়িত্ব ছিলাম। তো কোর্ট বিল্ডিংয়ে আসার পরে এই কোর্টের লকআপে আমি দাঁড়ানো, কিন্তু আমার বউ বাচ্চার সামনে
বউ বাচ্চার সামনে। এখন আমার ছোট বাচ্চাটা ছেলেটা আমাকে দেওয়ার জন্য অনেক কষ্ট করতেছে, মানে হাত কাজ করার জন্য। তো এই কাজ করবে ঠিক আছে, এবং জজ সাহেব দেখতেছে যে আমাকে ধরার জন্য আমি চেষ্টা করে দিয়েছি, আমার নাম্বার ফাইল জামিন রিজেক্ট করে দিয়েছি, জামিন দেয়নি। তো আমার সঙ্গে আমাকে একটু ধরার জন্য বাবাকে আসতে চাচ্ছে আর কি। সমস্যা আছে জজ সাহেব দেখে আমাকে ওই লফার থেকে আমি আমার বাচ্চার সাথে বসাই দিয়েছি। বিষয়টা খেয়াল করেন, পুলিশ কত খারাপ ছিল। ওই বাচ্চার সাথে বসে দিয়েছি এবং ওই বাচ্চার সাথে বসার কারণে পুলিশ আমার পরিবার থেকে 1000 টাকা নিয়ে গেছে, কারণ আমি বাইরে আসি বসালাম। তো পরিবার থেকে বলা হলো তো এটা তো জজ সাহেবের অনুমতি হিসাবে বসানো, আপনাকে আমি টাকা দেবো। ওখানে হ্যারাসমেন্ট করছে কত, এগুলো কত হৃদয়ের কথা, মানে একটা পরিবার, ওরা তো রাজনীতি করে না বা রাজনীতি সংগ্রাম। আবার এই কষ্টটাকে খুব খারাপ করে দেখার মতো এইভাবে পুলিশকে আমাদের বিরুদ্ধে বলিয়ে দিচ্ছে সরকার। এটা পুলিশের নির্দেশ না, পুলিশই বলছে যে বিএনপি নেতা কর্মী যে যেখানে থাকে যা করে তাদের সবকিছু নিয়ে যায়, তাদের বাড়িও হলে দখল করে গেল, তাদের টাকা পয়সা যা আছে পুলিশ সেটাই করছে। পুলিশকে বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে লেগে দেয়। এই যে সন্তানকে দেখতে গিয়ে তখন আপনার ভিতরে কেমন অনুভূতি? আর এরকম অনুভূতি তো অনেক আছে, যেমন আমরা পন্ডিলিং গেছে হাজিরা দিতে, পুলিশ তো বেল করেছেন জেল করে দেওয়া, পরিবারের সদস্যরা গেছে যা দেখে যে আমি জেলে, পরিবার থেকে বাসায় কোর্টে গেছে হাজিরা দিতে, দেখতেছি জেলে, জেলে হাত ধরে টানাটানি করতেছে বাচ্চারা, ছেলেরা বা ইয়েরা, কিন্তু একদিকে পুলিশটা নিয়ে যাচ্ছে আর একদিকে এভাবে নিচ্ছে। এটা কোর্টে যে রীতির ভিতরে ঘটনাগুলো গেছে এটা তার ক্যামেরার সামনে হলে শেষ করা যাবে না। সেটা একটা অনুভূতি, যদি একটু বলতেন, মানুষ যদি একটু জানতো এই অনুভূতিটা, হাজারো লাখ অনুভূতি। এই দেশে প্রত্যেকটা মানুষই জানে যে আমাদের এই কষ্টগুলো, আর প্রত্যেকটা মানুষই বলতো আমাদেরকে যে আপনারা আপনাদের ইয়েটা চালিয়ে যান, আপনারা গণতন্ত্রের জন্য, আমাদের জন্য, যে ভোটাধিকারের জন্য, আপনারা যে বাতের অধিকারের জন্য, আপনাদের দ্রব্যমূল্য উদ্যোগের জন্য, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, বিভিন্ন ভাড়া, এগুলোর জন্য যে আপনারা সরকারের ট্যাক্স ছিল এগুলোর জন্য আন্দোলন করতেছেন, আপনারা চালিয়ে যান। আমরা হয়তো পারছি না আপনাদেরকে উপস্থিতি থেকে সহযোগিতা করতে, কিন্তু আপনাদের প্রতি আমাদের দেওয়া আছে। এগুলো হাজার মানুষ বলতে এই সাধারণ মানুষগুলোর এই কথাগুলো আমাদের শক্তিতে পরিণত হয়েছে। এই কথা বলা মানুষগুলোর শক্তিতে 5 আগস্ট একটা সফলতা আসছে, এবং এখন যে এই মানুষগুলোর কারণে আমাদের সফলতা আসছে। এই সফলতার মূল সফলতা এখনো কেউ পায়নি। টর্চারের শিকার কেমন ছিলেন? রিমান্ডে কি টর্চার? রিমান্ডের বিষয়ে রিমান্ডের টর্চারের সাথে যে জিনিসটা হলো আবদ্ধ রুমে, বদ্ধ পরিবার রুমে, পরিত্যক্ত জায়গার মধ্যে দিনের পর দিন, রাতের পর রাত আমাদেরকে আটকে রাখা হতো। আবার সিসি ক্যামেরা লাগানো আছে, যেন আমরা কি করি না করি ওখানে। এটা সবচেয়ে বড় কষ্ট। এই ছোট্ট একটা রুমে 5 ফুট 10 ফুট একটা রুমে 4-5 জন 10 জন মানুষ আটকিয়ে থাকা, পাশে ছোট্ট একটা টয়লেট, এই টয়লেটে গোসলও করা, করা, দিনের পর 5 দিন 6 দিন এভাবে থাকা অনেক কষ্ট। যেখানে বিষয়টা আরো বিধিবিধিত, যেখানে মানুষ জেল করে নিয়ে যায়, যে রুমে মানুষ থাকবে 30 থেকে 35 জন, সেখানে মানুষের সংখ্যা ছিল 2018 সালে নির্বাচনে 120 জন। এই 30 জনের রুমে, এই 30 জনের রুমে 120 জন, একটু পরিবার মানুষ গ্রেপ্তার করতে। কত সময় নির্বাচনের পূর্বে যেখানে গ্রেপ্তার করতো সব ইয়েরে, কারণ এই পরিবার মানুষ ওখানে ইয়েরে থাকতো। বুঝতে পেরেছি? আসলে এগুলো ভাষা বলে প্রকাশ করা যায় বলে। এই কষ্টের দিনগুলো শুধু আমার ছিল না, এই কষ্টের দিনগুলো আমাদের সবার ছিল। আমাদের পাশাপাশি আমাদের সাথে যারা, আমাদের পরিবারের সাথে যারা সম্পর্ক, আত্মীয় স্বজন যারা ছিল, তাদেরও কষ্ট ছিল। সর্বোপরি দেশে 18 কোটি মানুষের কষ্ট ছিল। তো এই 15 বছর এই যে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ফ্যামিলি বা সহধর্মী কখনো কি রাজনীতি থেকে সরে আসতে পেরেছিল, বা মনে হয়েছিল কিনা যে না এই কষ্ট থেকে লাখো ঘরে চলে আসার জন্য? পরিবারের যে বিষয়টা ছিল, পরিবারটা একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, যে কখন অহরার আশেপাশে গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, কখন তার স্বামীটা, সন্তানের বাবাটা আবার গুম হয়ে যাবে। আমার পরিবার থেকে এটা সেটা ছিল। তারপরে আমি চেষ্টা করছি তাদেরকে বুঝিয়ে নেওয়ার। আর রাজনীতি বিমুক্ত তখন শেখ হাসিনা যে রাজনীতি চর্চা করছে, সেখান থেকে কোনো পরিবারের মানুষ কাউকে রাজনীতি উৎসাহিত তো প্রশ্নই আসে না, আটকিয়ে রাখার সবাই চেষ্টা করতো। সেখানে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন আমাকে সাপোর্ট দিয়ে গেছে, উৎকণ্ঠার মধ্যে থাকতো
ওই সময় তার স্বামীটা হারিয়ে যায়, সন্তান চিন্তা করতে তার বাবাকে আবার ফিরে পাবে কিনা, কারণ সন্তানটা দেখছে আমাকে পুলিশ নিয়ে যাচ্ছে বারবার, আবার জেল থেকে বাইরে হচ্ছে, আবার কখন নিয়ে যায়। সবচেয়ে গুরুত্ব ছিল বিগত সরকারের আমাদের গরিটা লাশ ফেরত না পাওয়াটা, আবার একটা জানাজার বিষয়টা, একটা খবর দেওয়ার বিষয়টা, একটা মানুষ কোথায় দেবে সেই বিষয়টা, এটা তো নিশ্চিত ছিল। তো আলহামদুলিল্লাহ এই দিক থেকে এলা পরিত্রাণ করেছে এবং পরিবারের সদস্যদের টেনশন টেনশন মুক্ত ছিল না, কিন্তু সবসময় তো উৎপাদ্য ছিল। তারপরে পরিবার থেকে একটা বাধা ছিলই সকল পরিবারে রাজনীতির বিগত সরকারের সময় যে রাজনীতির বিকেন্দ্রীকরণ অথবা রাজনীতির যে খারাপ ইয়ে সৃষ্টি করেছে, সে ইয়ে থেকে এই রাজনীতি থেকে সবাই দূরে রাখার চেষ্টা করতে হবে। তো সেখানে আমি চেষ্টা করছি আমার সঠিক উপায়ে স্বাভাবিক রাজনীতিটা করে। তো সেখান থেকে সময়ের প্রয়োজনে আন্দোলনের রাজপথে ছিলাম। আগামী চট্টগ্রাম অথবা চট্টগ্রাম মহানগর কেমন হওয়া উচিত? চট্টগ্রাম একটা পাহাড়ি সাগর পাহাড় নদী নিয়েই প্রতিষ্ঠিত এবং সৌন্দর্য লীলাভূমি এখানে অবধারিত। এখানে এই সূর্য সেনের জন্ম হয়েছে, এখানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। স্বাভাবিকলি আমরা যারা এখানে চট্টগ্রামে বসবাস করি, চট্টগ্রামের প্রতি আমাদের একটা টান, একটা ভালোবাসা আছে। এই চট্টগ্রামটা বিগত সময় আপনার সব জায়গায় বিগত সরকার মানে কর্মযজ্ঞের মধ্যে দিয়ে যে পরিমাণ দুর্নীতি করেছে, সেই দুর্নীতি থেকে চট্টগ্রামটাকে মুক্ত করা আমাদের সবাই। এই চট্টগ্রামটাকে সৌন্দর্য বর্ধনের দায়িত্ব আমাদের। এই চট্টগ্রামে সবচেয়ে বড় সম্পদ বন্দর আছে, এই বন্দরকে সঠিক উপায়ে ব্যবহার করে সম্পদে পরিণত করার দায়িত্ব আমাদের। এই চট্টগ্রামে যে সকল পর্যটনগুলো আছে, পর্যটনগুলোকে সঠিক উপায়ে সৌন্দর্য বন্দরের মধ্যে দিয়ে পর্যটকদের আগমনকে সুস্বাগত জানানোর দায়িত্ব আমাদের। সর্বোপরি এই চট্টগ্রামের মানুষ স্বাভাবিকই সব বিষয়ে অতিমাত্রা সচেতন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে চট্টগ্রামের মানুষ প্রতিবাদ করে, আবার যে কোনো সুন্দর যে কোনো কাজের বিষয়ে আবার স্বাগত জানায়। চট্টগ্রামবাসীর জন্য কি বলবেন? চট্টগ্রাম মহানগরে আমি একটি রাজনৈতিক দলের সাংগঠনিক দায়িত্ব আছে। আমি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। স্বাভাবিকভাবেই আমার সংগঠনের দায়িত্ব হচ্ছে সেবা করা। তা আমাদের সেবার কাজ চলে না, এর বাইরে আমি নির্দিষ্ট একটা ওয়ার্ড নিয়ে কাজ করছি, সেটা হলো 8 নং 16 ওয়ার্ড। এই ওয়ার্ডের আমি বাসিন্দা, এই ওয়ার্ডে আমি বসবাস করি এবং সাংগঠনিক প্রয়োজনে আমি পুরো চট্টগ্রাম শহরে কাজ করি। এই চট্টগ্রাম শহরটা, এই চট্টগ্রামবাসীর প্রতি আমার আহ্বান থাকবে, জলাবদ্ধতা নিরসনে আমরা সবাই কাজ করব। এই চট্টগ্রামটাকে সৌন্দর্য রাখার জন্য আমাদের বাড়ি আঙ্গনটাকে পরিষ্কার রাখবে। পাশাপাশি সর্বোপরি আমরা এই শহরটাকে ভালোবাসি, এই ভালোবাসার থেকেই আমাদের সকল পর্যায়ে সুন্দর কাজগুলো আমাদেরকে সামনে দিয়ে এগিয়ে আনতে হবে। আর আমরা যে চট্টগ্রামবাসী বিগত সময় ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছি, এই ভোটের অধিকার, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগানটাকে সামনে রেখে সবাইকে আগামীতে সঠিক সময়ে একটা ভোট যেন দিতে পারে সেই বিষয়ে আমরা সবাই কাজ করবো। আশা করি আগামীতে ডিসেম্বরের মধ্যে আমরা একটা জাতীয় সংসদ নির্বাচন পাবো, যে নির্বাচনের মধ্যে দিয়ে চট্টগ্রামবাসীর আশা পূরণ হবে এবং তারা তাদের এমপি পাবে, তারা তাদের মন্ত্রী পাবে, তারা তাদের মেয়র পাবে, তারা তাদের কমিশনার পাবে। আমি চট্টগ্রামের 1 নং 16 ওয়ার্ডের একজন কমিশনার প্রার্থী। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমি সবসময় আপনাদের পাশে আছি। ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ ফ্লাশ টিভিতে আপনার এই মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ এবং ফ্লাশ টিভির পরিবারের সকল সদস্যকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আছে, এতক্ষণ আমরা কথা শুনলাম চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমিরুদ্দিন নাহিদের। আমরা শুনলাম দীর্ঘ 15 বছরের গল্প, আমরা শুনলাম 15 বছর ভোটে যাওয়া নির্যাতনের গল্প, আমরা শুনলাম বর্তমান সমসাময়িক গল্প নিয়ে। প্রিয় দর্শক, জনাব জমিরুদ্দিন নাহিদের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।